গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে হয় হাসিনাকে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটার কি অবস্থা হয়েছিল তা সকলেরই জানা। সম্প্রতি নির্বাচন হয়েছে বাংলাদেশে, নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। প্রচুর চেষ্টা করেও বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারেনি জামায়াতে ইসলামী বা এনসিপির মতো দলগুলি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন ক্ষমতায় না আসতে পেরে হয়তো নির্বাচিত সরকারকে বারে বারেই চাপে ফেলার চেষ্টা করবে তারা। আর সেই অনুমান যে খুব একটা ভুল নয় তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ছাত্রনেতা সার্জিস আলমের বক্তব্য থেকেই। নতুন সরকারকে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, এমনকি পরোক্ষে তারেক রহমান তথা বিএনপিকে কার্যত ফের একবার গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি তিনি দিচ্ছেন বলেই মনে করছেন অনেকে। ভাবছেন কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন। এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে 1.5 বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত জড়িয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুবশক্তির একজন কমিটির সদস্যকে তারা 15-20 জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে, আবার নাটক করে একজন গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকে আছে যারা অপরাধ করে পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব না, আমরা রক্ত ঝরতে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কমিটমেন্ট। আমাদের নেতাকর্মীরা বাঁচলে আমরা আবার রাজপথে দেখা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। কিভাবে তারেক রহমান তথা তার সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি শোনালাম আপনাদেরকে। আর সার্জিসের এই বক্তব্যের পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি ফের বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থানের প্ল্যান করছেন? তারা কি নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইছেন? যদিও সেই উত্তর অবশ্য দেবে সময়। চলুন আরো একবার শুনে নেওয়া যাক ওই ছাত্রনেতার বক্তব্য। আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন। এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে 1.5 বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত জড়িয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুবশক্তির একজন কমিটির সদস্যকে তারা 20-15-20 জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে, আবার নাটক করে একজন গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো
16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকেই আছে যারা অপরাধ করে পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব না, আমরা রক্ত ঝরতে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কমিটমেন্ট। আমাদের নেতা কর্মীরা বাঁচলে আমরা আবার রাজপথে দেখা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। এদিকে তারেক রহমান ক্ষমতায় আসার পর ফের ভারত ও বাংলাদেশের সম্পর্ক আগের মতো হতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। এক্ষেত্রে রবিবার ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, দিল্লি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। কথাটা শুনতে মসৃণ, কিন্তু এর ভিতরে রয়েছে একাধিক স্তরের রাজনৈতিক বার্তা। কারণ এই নতুন সরকার এসেছে এমন এক রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে যেখানে গত 18 মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার করেছে বিএনপি। সেই দলের নেতা তারেক রহমান 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্ক নতুন করে সাজাতে শুরু করেছে দিল্লি। কারণ এই সরকার ক্ষমতায় আসার আগের সময়টা ছিল এমন এক অস্বস্তিকর অধ্যায় যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন উঠেছিল 1971-এর পর এত খারাপ সম্পর্ক আর কখনো দেখা গেছে কিনা। এই অবনতির কেন্দ্রে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তার আমলে দিল্লি ঢাকা সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলে কূটনৈতিক মহলের অনেকেই মনে করেন। সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা, সহযোগিতা প্রতিটি ক্ষেত্রেই ছিল অস্বস্তি, দ্বিধা আর অবিশ্বাসের ছায়া। ফলে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই দিল্লি দ্রুত সক্রিয় হয়ে ওঠা নিছক কূটনৈতিক রুটিন নয়, এটা আসলে রাজনৈতিক বার্তা। আমরা প্রস্তুত, এবার ঢাকার পালা। কি বলছেন প্রণয় ভার্মা, শুনব। First meeting with the foreign minister and minister of state since the formation of the government. It was more in the nature of a courtesy meeting, an initial exchange of views. You would have seen the recent high-level communications between our two sides. On 13th February, soon after the election, Prime Minister of India sent a congratulatory message to His Excellency Mr. Tariq Rahman, and also they spoke on telephone that day. Later on 17th of February, when the new government was sworn in, our Speaker of Lok Sabha, Shri Om Birla, he visited Bangladesh to attend the swearing-in ceremony on behalf of Government of India. He also during which he handed over a letter from our Prime Minister to the Prime Minister of Bangladesh. In all these communications, we expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।